ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে নতুন করে একটা বিষয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে সার্বভৌমিকতা। বিষয়টা খুব একটা বেসিক জায়গা। রাষ্ট্রবিজ্ঞানের একেবারে যখন থিওরি পেপারটা আমরা পড়ি তখন আমাদেরকে এই সার্বভৌমিকতার জায়গাটা অবশ্যই পড়তে হয়। সার্বভৌমিকতা সম্পর্কে আমরা আজকে একটা খুব সাধারণ ধারণা নিয়ে নেব। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার কেন্দ্রবিন্দু, কেন্দ্র বিষয়টা হচ্ছে রাষ্ট্র। আর এই রাষ্ট্র ছাড়া যেমন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করা সম্ভব নয়, তেমনি রাষ্ট্রও কিন্তু আবার দাঁড়িয়ে আছে সার্বভৌমিকতার উপরে। যদি কোনো প্রতিষ্ঠানের সার্বভৌমিকতা না থাকে তাহলে তাকে আমরা রাষ্ট্র বলতে পারি না। এটাকে যদি আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করি, যেমন ধরো ভারতবর্ষকে আমরা রাষ্ট্র বলি, কিন্তু পশ্চিমবঙ্গকে আমরা রাষ্ট্র বলি না, কারণ ভারতবর্ষের সার্বভৌম ক্ষমতা আছে, পশ্চিমবঙ্গের সার্বভৌম ক্ষমতা নেই। অতএব রাষ্ট্রের যে মূল চারটে বৈশিষ্ট্য তার মধ্যে একটা অবশ্যই হচ্ছে সার্বভৌমিকতা, এবং সার্বভৌমিকতা অবশ্যই একটা রাষ্ট্রের থাকতেই হবে। অতএব এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় সার্বভৌমিকতা, আর সেই সার্বভৌমিকতার ধারণাটা যদি আমরা না সহজভাবে বুঝে নিতে পারি তাহলে আমাদের অনেকটা খামতি থেকে যাবে। দেখো, এই সার্বভৌমিকতা, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সভরেন্টি, এই সভরেন্টি শব্দটা এসেছে দুটো ল্যাটিন শব্দ থেকে। দুটো ল্যাটিন শব্দ, একটা হচ্ছে একটা হচ্ছে সুপারেনাস আর একটা হচ্ছে সাবরেনো। এই সুপারেনাস এবং সাবরেনো থেকে এসেছে সভরেন্টি, যার অর্থ হলো সুপ্রিম, অর্থাৎ চূড়ান্ত, চূড়ান্ত বা অবাধ। অতএব সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের চূড়ান্ত এবং অবাধ ক্ষমতা। এই চূড়ান্ত ক্ষমতাটা কার? না, এই চূড়ান্ত ক্ষমতাটা হচ্ছে রাষ্ট্রের। এইবারে দেখো, এই চূড়ান্ত ক্ষমতাটা রাষ্ট্রের থাকলে কি সুবিধা আর কি অসুবিধা, থাকার কতটা দরকার আছে, কতটা দরকার নেই, এই ব্যাপারটা অবশ্যই আমাদেরকে একটু ভালো করে জেনে নিতে হবে। যেমন একটা ব্যক্তির ব্যক্তিত্বের উপরে নির্ভর করে সেই ব্যক্তির গুরুত্ব, সেই ব্যক্তির কর্তৃত্ব, সেই ব্যক্তির ধার ভার, সেই ব্যক্তির মান্যতা। দেখবে একটা ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির মান্যতার ব্যাপারে তার গুরুত্বটা নির্ভর করে তার ব্যক্তিত্ব কতটা আছে। আমরা বলি না অনেক সময় যে এই ব্যক্তিটার কোনো গুরুত্ব নেই, কোনো কাজ নেই, আসলে এর কোনো ব্যক্তিত্ব নেই। তাই যার যত বেশি ব্যক্তিত্ব আছে তার তত বেশি সমাজে গুরুত্ব আছে, তার তত বেশি সমাজে মূল্য রয়েছে। ঠিক একইভাবে একটা রাষ্ট্রকে তো আমরা সেই অর্থে বুঝতে পারি না, দেখতে পাই না। রাষ্ট্রকে আমরা বুঝতে পারি তার প্রভাব, তার প্রতিপত্তি, তার কর্তৃত্ব। আর এই কর্তৃত্ব, প্রতিপত্তি এগুলো আসে তার সার্বভৌম ক্ষমতার উপরে। একটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা যত বেশি, তার কর্তৃত্ব, তার ক্ষমতা তত বেশি। যেমন কি ভুটানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে, ভারতের সঙ্গে চীনের, রাশিয়ার তফাৎ সার্বভৌমত্বের উপরে। আর এই প্রত্যেকটা রাষ্ট্রের কথাই যে বললাম, এরা সবাই কিন্তু সার্বভৌম। যদি এদের সার্বভৌম ক্ষমতা না থাকতো তাহলে এরা আবার রাষ্ট্র হতে পারতো না। এবারে আমরা দেখব, আমরা তো এতক্ষণ দেখলাম এটা আবিধানিক অর্থে, ব্যুৎপত্তিগত অর্থে সার্বভৌমিকতার, সভরেন্টির অর্থ হচ্ছে সুপ্রিম, চূড়ান্ত ক্ষমতা, যেটা কার আছে না, যেটা রাষ্ট্রের আছে। এবার আমরা দেখব একজন ফরাসি দার্শনিক জ্যাঁ বোঁদা সর্বপ্রথম আমরা বোঁদার কাছ থেকেই সার্বভৌমিকতা একটা সর্বজনগ্রাহ্য সংজ্ঞা পেয়েছিলাম। বোঁদা তার যে বইটাতে এই সর্বজনগ্রাহ্য সংজ্ঞাটা দিয়েছিল, সেই বইটার নাম হচ্ছে 6 বুকস অন দ্য রিপাবলিক। এই বইটা প্রকাশিত হয়েছিল, আমি এখানে লিখে দিচ্ছি, 1576 সালে। কত সালে প্রকাশিত হয়েছিল? বইটা 1576 সালে। খুব শর্ট প্রশ্ন এটা কিন্তু পড়ে, এবং আমাদেরকে জানতেও হবে। বোঁদার 6 বুকস অন রিপাবলিক গ্রন্থে 1576 সালে বইটা প্রকাশিত হয়েছিল। প্রথম সার্বভৌমিকতা সম্পর্কে বোঁদা যে ধারণাটা দিয়েছিলেন সেটা কিন্তু সর্বজনগ্রাহ্য। এই সংজ্ঞাটা কি? বোঁদার মতে সার্বভৌমিকতা বলতে কি বোঝায় না, বোঁদার মতে সার্বভৌমিকতা হলো নাগরিক ও প্রজাদের উপর প্রযুক্ত
রাষ্ট্রের অবাধ চূড়ান্ত ক্ষমতা, যা কিনা আইনের দ্বারা অনিয়ন্ত্রিত, যেটা আইনের দ্বারা নিয়ন্ত্রিত নয়। আবারও একবার বলি, তাহলে রাষ্ট্রের প্রযুক্ত ক্ষমতা কাদের উপরে? না নাগরিক ও আইনের উপরে, যেটা কিন্তু নাগরিক ও প্রজাদের উপরে, যেটা কিন্তু আইনের দ্বারা অনিয়ন্ত্রিত। আবার একটু ব্যাপারটাকে যদি অন্যরকমভাবে বলি, নাগরিক ও প্রজাদের উপর প্রযুক্ত রাষ্ট্রের অবাধ চূড়ান্ত ক্ষমতা, যা আইনের দ্বারা অনিয়ন্ত্রিত। ঘুরিয়ে বললেও হয়, আইনের দ্বারা অনিয়ন্ত্রিত নাগরিক ও প্রজাদের উপর রাষ্ট্রের চূড়ান্ত অবাধ ক্ষমতা। যেমন করেই বলি না কেন এখানে দুটো তিনটে কথা থাকবে। কার ক্ষমতা? না রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্র প্রযুক্ত করছে। কীরকম ক্ষমতা? না অবাধ এবং চূড়ান্ত ক্ষমতা, যে ক্ষমতাটা কিন্তু আইনের দ্বারাও অনিয়ন্ত্রিত, যে ক্ষমতাটাকে আইনের দ্বারাও নিয়ন্ত্রণ করা যায় না। মূলত এই ধারণাটা হচ্ছে একত্ববাদী ধারণা। এই একত্ববাদ, বহুত্ববাদ, জনগণের সার্বভৌমিকতা, এই ব্যাপারটা নিয়ে আমি পরে আলোচনা করব। এগুলো যখন সার্বভৌমিকতার বিভিন্ন ভাগে আমরা যাব তখন আমরা আলোচনা করব। মূলত সার্বভৌমিকতার সংজ্ঞাটা আমরা এখানে বোঁদার ধারণা থেকে পেয়ে গেলাম। এবারে আমরা দেখব এই সার্বভৌমিকতার গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য, যেগুলো সার্বভৌমিকতার অবশ্যই থাকবে। যেমন কি, এক, মৌলিক ও চরম ক্ষমতা। সার্বভৌমিকতা আসলে কি? সার্বভৌমিকতা আসলে হচ্ছে একটা চরম ক্ষমতা, মৌলিক ক্ষমতা, যেটা রাষ্ট্রের মৌলিক, অবাধ, অসীম চূড়ান্ত ক্ষমতা, এবং এই ক্ষমতার উপরে কিন্তু আর অন্য কোনো ক্ষমতা রাষ্ট্রের থাকবে না। এই ক্ষমতার বলেই রাষ্ট্র আইন তৈরি করে, এবং রাষ্ট্রের ভিতরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় আইন অমান্য করতে পারে না। আইন অমান্য করলে তাকে শাস্তি অবশ্যই পেতে হবে, এবং আইনের মাধ্যমে রাষ্ট্রের যে ইচ্ছা ব্যক্ত হয় তা চূড়ান্ত। মনে রাখতে হবে, এই যে চূড়ান্ত অনিয়ন্ত্রিত ক্ষমতার কথা বলছি, এই ক্ষমতাটা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এই ক্ষমতার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে নতি স্বীকার করে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে বললাম যে আভ্যন্তরীণ ক্ষেত্রেও এই মৌলিক ক্ষমতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও ক্ষমতা। আভ্যন্তরীণ ক্ষেত্রে এই ক্ষমতাটা যখন প্রয়োগ হয় তখন রাষ্ট্রকে খেয়াল রাখতে হয় কয়েকটা বিষয়। সেই বিষয়গুলো হচ্ছে যে যখন কোনো প্রাকৃতিক আইন, দেশের কিছু রীতিনীতি, কিছু প্রথা, ধর্মীয় বিশ্বাস, নৈতিকতা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই মৌলিক ক্ষমতাটা সীমাবদ্ধতাটা রয়েছে। আরেকটা কথা আমি বললাম যে শুধু আভ্যন্তরীণ ক্ষেত্রে নয়, বাহ্যিক ক্ষেত্রেও সার্বজনীন ক্ষমতা, এই সার্বভৌম ক্ষমতা, মৌলিক ক্ষমতা, বাহ্যিক ক্ষেত্রে যখন এটা প্রয়োগ হয় তখন তার সীমাবদ্ধতা হচ্ছে যে বাহ্যিক ক্ষেত্রে, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে যখন সার্বভৌম ক্ষমতা প্রয়োগ হয় তখন কিন্তু আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক নিয়ম শৃঙ্খলা, এই বিষয়গুলোকে কিন্তু খেয়াল করতে হয়। এই বিষয়গুলোর দ্বারা এই ব্যাপারটা সীমাবদ্ধ থাকে। 2 নম্বর যে পয়েন্টটা বলছি, বৈশিষ্ট্যটা বলছি, সেটা হচ্ছে সর্বজনীনতা। এখন এই সর্বজনীনতা ব্যাপারটা কি? না রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা হচ্ছে সার্বজনীন এবং সর্বব্যাপক। সার্বভৌমিকতা রাষ্ট্রের অভ্যন্তরে সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠানের উপরে পরিব্যাপ্ত। এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে না, আমার দ্বারা আমার উপরে সার্বভৌম ক্ষমতা প্রযুক্ত হবে না, আমার উপরে সার্বভৌম ক্ষমতা মানায় না, আমি এটাকে মানতে পারি না, এটা কিন্তু হতে পারে না। রাষ্ট্রের অভ্যন্তরে যত ব্যক্তি আছে, যত নাগরিক আছে, সবার উপরেই সমানভাবে সার্বজনীন, ইউনিভার্সাল, এটা মনে রাখতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করতে হবে, কোনো রাষ্ট্রের অভ্যন্তরে যদি বৈদেশিক দূতাবাস থাকে, রাষ্ট্রদূত থাকে, তারা কিন্তু সেই রাষ্ট্রে যদি নিযুক্ত হন তারা রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন নন। যদিও বা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্র তাদের স্বেচ্ছায় সেই বিষয়গুলোকে মেনে নেয়, কিন্তু তাদের ক্ষেত্রে এই সার্বভৌম ক্ষমতা প্রযুক্ত হয় না। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্থায়িত্ব। দেখো, সার্বভৌম ক্ষমতা স্থায়িত্ব থাকবে। আজকে সার্বভৌম ক্ষমতা থাকবে, কালকে থাকবে না, এমন কিন্তু নয়। আমরা অনেক সময় দেখি যে সরকারের পরিবর্তন হচ্ছে, শাসন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। ভারতবর্ষে একটা সময় কংগ্রেস সরকার ছিল, পরে জনতা সরকার এসেছে, পরে পরিবর্তন হয়ে আবার কংগ্রেস সরকার এসেছে, আবার বিজেপি সরকার গঠন করেছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা, এইটা কিন্তু স্থায়িত্ব রয়েছে, এটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন হয়নি।
পরের যে বিষয়টা সেটা হচ্ছে কি অবিভাজ্যতা, অর্থাৎ যেটাকে বিভাজন করা যায় না। রাষ্ট্র তার প্রয়োজনে রাষ্ট্রের কাজকর্মগুলোকে, এখতিয়ারগুলোকে কখনো কখনো ভাগ করে দেয়, ভাগ করে ব্যবহার করে, কিন্তু কোনোভাবেই তার সার্বভৌম ক্ষমতাটাকে কিন্তু ভেঙে ফেলা যায় না। এক্ষেত্রে গেটেল বলছেন যে সার্বভৌমিকতা বিভক্ত করার অর্থই হলো তাকে ধ্বংস করা। একই রাষ্ট্রে দুই বা ততোধিক সংস্থা তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে না। একটা রাষ্ট্রে কেবলমাত্র রাষ্ট্রই তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করবে। অহস্তান্তর যোগ্যতা, কোনোভাবেই কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতাকে হস্তান্তর করা যায় না। দেখো, কোনো রাষ্ট্র যদি প্রয়োজন মনে করে তার কোনো একটা অংশকে অন্য কোনো রাষ্ট্রকে দিয়ে দিতে পারে বা অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে কাছে হস্তান্তর করতে পারে। যেমন আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের বেরুবাড়ি অঞ্চলটি ভারত বাংলাদেশকে অর্পণ করেছে। এতে কিন্তু ভূখণ্ডের হস্তান্তর ঘটেছে, দেশের সার্বভৌম ক্ষমতার কোনোভাবেই হস্তান্তর ঘটেনি। অতএব আমরা এটা বলতে পারি যে সার্বভৌম ক্ষমতা কিন্তু হস্তান্তরযোগ্য নয়, অহস্তান্তরযোগ্য। এখন এই রকম একটা চরম এবং চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা, যেটাকে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে সার্বভৌমিক ক্ষমতা কি, সার্বভৌম ক্ষমতা আর সংজ্ঞা দিতে গিয়ে বোদা কি বলেছেন, বা সার্বভৌমিকতার সংজ্ঞায় সার্বজনীন সংজ্ঞা দিতে গিয়ে বোদার বক্তব্যটা কি, এই ধারণাটাকে, এই সার্বভৌম ক্ষমতাটাকে কেন একটা রাষ্ট্রের জনগণ মেনে নেয়। দেখো, কেউ কেউ বলেন যে সার্বভৌম ক্ষমতা জনগণ মানতে বাধ্য। কেন জনগণ মানতে বাধ্য? কারণ জনগণ যদি সার্বভৌম ক্ষমতা না মানে তাহলে জনগণকে শাস্তি পেতে হবে। এটা অনেকের বক্তব্য, অনেকের ধারণা। কিন্তু আবার অনেকে বলেন যে না, সার্বভৌম ক্ষমতা এই কারণে কিন্তু জনগণ মানে না। জনগণ মনে করে যে সার্বভৌমিক ক্ষমতা মানাটা তাদের কর্তব্য, তাদের দায়িত্ব। সার্বভৌম ক্ষমতার মধ্যে যুক্তি আছে, তাদের প্রয়োজনে রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে। যদি সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্র সব ব্যাপারটাকে নিয়ন্ত্রণ না করে তাহলে জনগণের ক্ষতি হবে। আর এই বিষয়টা জনগণ সহজে মেনে নেয় বলেই তাই সার্বভৌম ক্ষমতাকে জনগণ মানে, রাষ্ট্রের ক্ষমতাকে মানে। যদি এরকমটা হতো যে রাষ্ট্র জোর করে সার্বভৌমতা চাপিয়ে দিচ্ছে, মানুষ মানছে না, সেটা কিন্তু বেশি দিন থাকবে না। কেন বেশি দিন থাকবে না? কারণ মানুষ যেদিন মনে করবে সেদিন কিন্তু সার্বভৌম ক্ষমতাকে আর মানবে না, বিক্ষোভ দেখাবে। আসলে জনগণ মেনে নেয় বলেই রাষ্ট্র সার্বভৌম ক্ষমতাকে মেনে নিতে পারে। আজকের আলোচনা, আজকের ভিডিও এখানেই শেষ করব। পরের ভিডিওতে আসব সার্বভৌম ক্ষমতার আভ্যন্তরীণ এবং বাহ্যিক সার্বভৌমিক ক্ষমতা বলতে কী বোঝায়, এবং তারপরে এক এক করে একত্ববাদ, বহুত্ববাদ, জনগণের সার্বভৌমিকতা, এই পুরো ব্যাপারগুলোকে পরপর আলোচনা করব। এর মধ্যে অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। ধন্যবাদ।